আসসালামু আলাইকুম, মিতা মোস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতা ২৪-এর গণ অভ্যুত্থানে রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজাতন্ত্র বিনির্মাণ এবং নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই বলেও দাবি করেন তিনি। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির প্রথম সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের পর প্রথম সাংগঠনিক কার্যক্রম শুরু করতে নেতাকর্মীদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৪-এর গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের নিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তরুণ এই নেতা অভিযোগ করেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরও প্রকৃত স্বাধীনতা পায়নি এদেশের মানুষ। এজন্য পুরনো কাঠামো ভেঙে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার দাবি জানান তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করেই গণপরিষদ নির্বাচন দেওয়ার দাবি জানায় জাতীয় নাগরিক পার্টি। নির্বাচিত গণপরিষদ পরবর্তীতে সংসদের ভূমিকা পালন করতে পারবে বলেও জানায় নাহিদ ইসলাম। ২৪-এর গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয়, পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই ২৪ সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর জায়ের বাজার কবরস্থানে জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় আওয়ামী লীগের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সাভারে ঢাকা-রিচা মহাসড়কে বিভিন্ন সময় সংঘটিত ছিনতাই ডাকাতির সাথে জড়িত পেশাদার ৫ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতরাতে রমজান মাসে ঢাকা-রিচা মহাসড়কে ছিনতাই ডাকাতি বেড়ে যাওয়ার খবরে পুলিশের বিশেষ টিম অভিযান শুরু করে। এ সময় পেশাদার ৫ ছিনতাইকারীকে আটক করে তারা। আটককৃতরা মহাসড়কে ওত পেতে থেকে যাত্রী এবং পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন এবং স্বর্ণালংকার লুট করে নিত। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ডিবি। বহুল আলোচিত সাদেক এগ্রোর মালিক ইমরান আহমেদকে আজ আদালতে তোলা হচ্ছে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন আমাদের রিপোর্টার নাহিদ প্রিন্স। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, ইমরান আহমেদকে কি আদালতে আনা হয়েছে? আপনার কাছে সেখানকার কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। না, সাদেক এগ্রোর সত্যায়িত ইমরান হোসেনকে কিন্তু এখনও আদালতে আনা হয়নি। তবে জানিয়েছিল যে ১২টার মধ্যে তাকে কোর্টে তোলা হবে, কিন্তু এখনও কোর্ট প্রাঙ্গণে তাকে আনা হয়নি। আনবে কিছুক্ষণ পরে, কারণ আজকেই তাকে তুলতে হবে। গতকালকেই যে ঘটনাটি আপনারা জানেন যে ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সিআইডি তাকে গ্রেপ্তার করেছেন এবং আজকে কিন্তু বিকেল ৩টায় সিআইডি এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবেন। আপনারা সাদেক এগ্রোর সত্যায়িতা সেই ইমরান হোসেনকে জানেন যে তিনি সেই উচ্চবংশীয় ছাগল কাণ্ড, ১৫ লাখ টাকার যে ছাগল কাণ্ডর যে নানান বিষয় নিয়েই কিন্তু মূলত সে আলোচনা এসেছে এবং সে বিভিন্ন দেশীয় ছাগল এবং গরুকে সে বিদেশি ছাগল বলে তিনি বিক্রি করেছেন এবং নানান অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে এসেছে এবং সেই সব কিছু মিলিয়ে কিন্তু মূলত সাদেক এগ্রোর বিরুদ্ধে যে অভিযোগ সেটি কিন্তু অনেকটাই পরিষ্কার রয়েছে এবং কোর্ট প্রাঙ্গণ কিন্তু এখনও অনেকটাই ফাঁকা রয়েছে। কিছুক্ষণ পরে তাকে
আনা হবে সেই কোর্টে। তারপরে হয়তো সেই বিষয়গুলো নিয়ে আমরা জানতে পারবো যে আরও কী কী তথ্য তার বিষয়ে আসবে এবং আরও কী কী মামলা তার বিরুদ্ধে হবে। এছাড়া কিন্তু টেকনাফ ও উকিয়া সীমান্ত থেকে, কক্সবাজার সীমান্ত থেকে কিন্তু যে থাইল্যান্ড ও মায়ানমার হতে চোরাচালানের মাধ্যমে যে গরু এবং যে ছাগল প্রবেশ করে বাংলাদেশে, সেগুলোর সাথেও কিন্তু সাদিক আগ্রোর নাম জড়িত রয়েছে এবং বিভিন্ন ছাগলকে কিন্তু তিনি উচ্চবংশীয় মর্যাদায় তিনি নাম দিয়ে কিন্তু সেগুলোর দাম যে বৃদ্ধি করা, সেগুলো বিষয় কিন্তু তিনি দীর্ঘদিন ধরে করে আসছিলেন এবং গত বছরের কুরবানি ঈদে কিন্তু একটি উচ্চবংশীয় ছাগল যেটি 15 লাখ টাকায় তিনি বিক্রি করেছিলেন এবং তারপরে কিন্তু মূলত তার নামটি একদম আলোচনায় শীর্ষে চলে আসে, কারণ সেগুলো মূলত দেশীয় ছাগল ছিল এবং সেগুলোকে নাম পরিবর্তন করে বিভিন্ন জাতের নাম তিনি দেখিয়ে তারপরে সেগুলো বাজারে তিনি বিক্রি করতেন। তো সব কিছু মিলিয়ে কিন্তু সাদিক আগ্রোর ইমরান হোসেন সহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। সে বিষয় নিয়ে আজকে কথা বলবেন সিআইডি দপ্তরে। তো 12টার পরেই কিন্তু মূলত আজকে সেই সাদিক আগ্রোর ইমরান হোসেনকে আনার কথা রয়েছে। তো এখনও আসেনি, আসলে হয়তো আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো যে আরও কী কী বিষয় তার নামে অভিযোগগুলো রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর সিএমএম আদালত থেকে সর্বশেষ। জানছিলাম সাদিক আগ্রোর মালিককে আদালতে নিয়ে আসার খবর। 3 দিকে ভারত বেষ্টিত সিলেট বিভাগের 4 জেলার সীমান্তেই তৎপর চোরা কারবারিরা। তাদের হাত ধরে প্রতি মাসে দেশে প্রবেশ করছে হাজার কোটি টাকার অবৈধ পণ্য। গত 1 বছরে প্রায় 250 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। তবে থেমে নেই চোরা কারবারিরা। সীমান্ত নিয়ে সিলেটের সজল ছত্রীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। সিলেট বিভাগের 4 জেলার মধ্যে অবৈধ পথে ভারত থেকে পণ্য বেশি প্রবেশ করে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকা দিয়ে। চোরাই পথে আসা এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য ও কাপড় যেমন থাকে তেমন থাকে নিষিদ্ধ ড্রাগস, গরুর মাংস, চিনি, চা পাতা বা রহস্যজনক রেডিও যন্ত্র। মাদক ও অস্ত্র পাচারেরও বড় রুট সিলেটের বিভিন্ন সীমান্ত। আমরা অস্ত্র এবং মাদকের ব্যাপারে কিন্তু সবচেয়ে বেশি কেয়ারফুল। আমরা অস্ত্র এই এলাকায় খুব একটা আমরা পাইনি, ভেরি লেস। সুনামগঞ্জ একটা ধরা পড়েছে কয়েকদিন আগে, বাট খুব একটা অস্ত্র আমরা এখানে খুঁজে পাই। তার মানে হচ্ছে যে হয়তোবা এই এলাকা দিয়ে অস্ত্র হয় খুব কম। মাদকের বিষয়টা আমরা পেয়েছি। আমরা ইয়াবার কিছু চালান আমরা এখানে ধরেছি। সুনামগঞ্জ এবং জকিগঞ্জে কিছু ইয়াবার চালান ধরা পড়েছে, মদ ধরা পড়ে। তুলনায় কম হলেও বাংলাদেশ থেকেও অবৈধ পথে ভারতে পাচার হয় রসুন, দেশি মাছ সহ বিভিন্ন দ্রব্য। স্থানীয়রা বলছেন, কর্মসংস্থানের অভাবে অবৈধ পথে পণ্য ও পশু পারাপারের ঝুঁকি নিচ্ছেন স্থানীয় নিম্ন আয়ের মানুষ। রাত্রে যায় চিনি বোয়া যায় আপনি মাজন মহাজনে আমার টাকা দিবা, এক বস্তা লামাই দিচ্ছে, পাই 200 টাকা 300 টাকা পাই, বাচ্চা কাচ্চারা নিয়ে জীবিত আমি বাসায়। বিডিআরও দুইরা পালে লইয়া যায় যা, এরপরে বিএসএফও খুব জুলুম জাতি করে, তা খুব পরীক্ষে এগুলা নিয়ে কাজ করে। মানুষ তো কোনো ভাই কাজ কর্ম পায় না হিসাবে বিদায় টাকার বিনিময়ে তারা ইন্ডিয়াতে উঠতে প্রস্তুত। পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। তবে বন্ধ হয়নি অবৈধ পথে পণ্য পরিবহন। আমাদের পেট্রোলগুলো যখন ধরতে যায় তখন দেখা যাচ্ছে যে এই মালামালগুলো রেখে তারা বিভিন্ন পথে পালায় চলে যায়, পানিতে ঝাঁপ দেয় বা জঙ্গলে ইয়ে করে দেয়। আমরা অনেক সময় পার্সেল করে তাদেরকে ধরি, আর অনেক সময় দেখা যায় তারা এলাকার অ্যাডভান্টেজ নিয়ে তারা চলে যাচ্ছে। প্রায় প্রতিদিনই বিজিবির হাতে জব্দ হচ্ছে কোটি কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য ও পশু। তবে সংশ্লিষ্টরা বলছেন, জব্দ না হয়ে বাজারে ছড়িয়ে যাচ্ছে আরও হাজার কোটি টাকার অবৈধ পণ্য। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। হবিগঞ্জের লাখাইয়ে টমটমে যাত্রী ওঠানামা নিয়ে দুপক্ষের সংঘর্ষের জেরে মাইকে ঘোষণা দিয়ে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে লাখাই উপজেলার সিংহগ্রামের মাইজহাটি এবং দাইরল এলাকাবাসীর মধ্যে এই সংঘর্ষ ঘটে। এলাকাবাসী জানান, গতকাল উপজেলার বুল্লা বাজারে ব্যাটারি চালিত অটোরিকশায় যাত্রী ওঠানামা নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া এবং যাত্রী মাইজহাটির তহিদের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বাজারে থাকা উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে 10 জন আহত হয়। এ ঘটনার জেরে আজ সকালে আবারও উভয় পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নামে। প্রায় 2 ঘণ্টা ব্যাপী সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছে। আহতদের স্থানীয় এবং জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুরে বাসে অগ্নিসংযোগের সাথে জড়িতদের গ্রেফতার এবং চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে গণপরিবহন ধর্মঘট। সকালে জামালপুর থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশের সাথে বাস চলাচল বন্ধ ঘোষণা করে জেলা বাস মিনিবাস মালিক সমিতি। গত 2রা মার্চ সদর উপজেলার শরীফপুর এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সাথে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজি বাইক চালকের মৃত্যু হলে বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া গতকাল রাজীব বাসের সকল সার্ভিস বন্ধ সহ গণপরিবহন সংস্কারের 6 দফা দাবিতে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অবরোধ চলাকালে বাস শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এক শ্রমিক আহত হয়। শ্রমিক এবং যাত্রীদের নিরাপত্তার দাবিতে বাস মালিক এবং শ্রমিকরা ধর্মঘটের ঘোষণা দেয়। এর আগে গতকাল দুপুর থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। দেশের আমদানি রপ্তানি পণ্যের 87% এবং 99% কন্টেইনার চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আসা যাওয়া করে। এই কাজে বন্দরকে আরও গতিশীল করতে সরকারি বেসরকারি উদ্যোগে কন্টেইনার ডিপোকে উৎসাহিত করার জোর দিয়েছে বন্দর ব্যবহারকারীরা। তবে পণ্যবাহী যানবাহনের অনলাইন পাস চালু, ট্র্যাকিং ব্যবস্থা যুক্ত সহ নানা উদ্যোগে বন্দরের পণ্য ডেলিভারি সেবার মান বেড়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। 2024 সালে কন্টেইনারবাহী পণ্যসহ চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয়েছে 12,39,00,000 টন পণ্য। কন্টেইনার ছাড়াও সাধারণ পণ্যের মধ্যে সিমেন্ট, সিরামিক্স, ইস্পাত শিল্পের কাঁচামাল, পাথর, সার, ভোগ্যপণ্য ও জ্বালানি তেল অন্যতম। এসব পণ্য দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া একটি বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা। পোর্টের এফিসিয়েন্সি বেড়ে যাওয়া মানে আপনার জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম যেটা এটাও কমে যাবে, আমাদের যেই কার্গো এবং কন্টেনার যে ডুয়েল টাইম এটাও কমে যাবে, তো সব কিছু ফাস্ট হয়ে যাবে। তার মানে কি আমাদের হ্যান্ডলিং ক্যাপাসিটি বেড়ে যাবে। তবে চট্টগ্রাম বন্দরকে আরও বেশি গতিশীল করতে রপ্তানি, ডেলিভারি সহ বিভিন্ন কার্যক্রম বন্দরের বাইরে নিয়ে আসা, সরকারি বেসরকারি কন্টেইনার ডিপো স্থাপনকে উৎসাহিত করার কথা জানান সংশ্লিষ্টরা। এই ইম্পোর্টস ডেলিভারিটা চট্টগ্রাম বন্দরের বাইরে আনতে হবে। সেটার জন্য যদি আপনাকে প্রাইভেট ইনভেস্টমেন্ট দরকার হয় সেটা করতে হবে। সরকার থেকে পলিসি সাপোর্ট দিয়ে আরও আইসিডিস, সেটা সরকারিভাবেও হতে পারে, বেসরকারিভাবেও হতে পারে। এদিকে 2 বছর আগে আগুনে অর্ধশতাধিক লোক নিহতের পর চট্টগ্রামের বৃহত্তম বেসরকারি কন্টেইনার বিএম ডিপো নতুন করে কাজ শুরু করায় সন্তোষ প্রকাশ করেন বিদেশি বিনিয়োগকারীরা। Made great progress in the fire safety, environmental safety and worker safety. Really have taken up the challenge and to become leading in class in their safety rules and regulation. Over 50 years, a good partner in Bangladesh with investment in various sectors. We are interested in Bangladesh and definitely our companies are looking forward to more prosperous investments in this area of Bangladesh. দৈনিক 3 থেকে 5,000 ট্রাক বন্দরে প্রবেশ করে। আগামীতে চট্টগ্রাম বন্দর ভেহিকেল লাইভ ট্র্যাকিং অনলাইন কার্যক্রম চালু হলে আমদানি রপ্তানির কার্যক্রম আরও দ্রুত হবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।